আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। জেনে রাখা প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। অনেকেই রিকোয়েস্ট করেছো ভাইয়া রসায়ন নিয়ে ভিডিও করার জন্য। হ্যাঁ, তো তাহলে আজকে আমরা তোমাদের কথা মতো রসায়ন নিয়ে আজকে আলোচনা করতে আসছি। তো আমাদের অধ্যায়টা হচ্ছে এসএসসি রসায়নের অধ্যায়টা হচ্ছে তৃতীয়। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ব্যাস এই দুটো টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আর একটা উপশক্তি স্তরের ধারণা। কেমিস্ট্রিতে তুমি যদি ভালো করতে চাও তোমাকে মাস্ট বি তৃতীয় অধ্যায় সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং বেসিক্যালি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা জানি ইলেকট্রন বিন্যাস তোমার প্রত্যেকটা স্টেজে, কেমিস্ট্রির প্রত্যেকটা ইজে ইলেকট্রন বিন্যাসটা লাগবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, যেহেতু ভিডিও অনেক লং টাইম হয়। ঠিক আছে, তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা। প্রথমেই দেখো আমরা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কথা বলবো। তে শক্তি স্তর সম্পর্কে আমরা ইতিমধ্যে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জেনেছি। এরকম আমরা একটা পরমাণু, এটা তোমরা সবাই জানো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তার আগে আমি একটু বলে দেই, একটা পরমাণু কি তিনটা মৌলিক কণিকা নিয়ে গঠিত হয়। কয়টা মৌলিক কণিকা? তিনটা। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে কি নিউট্রন। তা আমরা জানি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং সেখানে কি দুটা জিনিস থাকে, একটা কণিকা হচ্ছে কি প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ব্যাস পরমাণুর কেন্দ্রে কিন্তু এই দুটোই থাকে, নিউট্রন এবং প্রোটন। তাহলে বাদ থাকলো কে? ইলেকট্রন। হ্যাঁ, এই ইলেকট্রনগুলো কি হয়, এই যে বিভিন্ন, অর্থাৎ কি নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কি এরকম রাস্তা দিয়ে কী করে চলাচল করে, এবং এই রাস্তাগুলোকে কি বলা হয়? কক্ষপথ বা শক্তি স্তর। হ্যাঁ, রাদারফোর্ড বা বোর পরমাণু মডেল থেকে আমরা এটা শিখেছি যে অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন চলাচলের জন্য যে রাস্তাগুলো রয়েছে, যে বৃত্তাকার রাস্তাগুলো রয়েছে, অবশ্যই বৃত্তাকার, এগুলাকে বলা হয় কি শক্তি স্তর বা কক্ষপথ। এবং তিনি এদেরকে নামকরণ করে দিয়েছিলেন, যে শক্তি স্তর বা তোমার কক্ষপথগুলোর নামকরণ কি বলছিলেন? যে কে এল এম এন, অর্থাৎ কে এল এম এন, এগুলো দ্বারা কি করা হয়? এই বৃত্তাকার শক্তি স্তরগুলোকে কি নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয়। তোমরা জেনে রাখবা, আমরা অনেকে এরকম এলোমেলো হয়ে যায় যে কি বলি আমরা অরবিট। হ্যাঁ, আসলে দেখো অরবিট এবং অরবিটাল, অরবিট এবং অরবিটাল কথা দুটো একদম ভিন্ন। অরবিট অর্থাৎ শক্তি স্তর, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। আর অরবিটালের বাংলা অর্থ হচ্ছে কি উপশক্তি স্তর, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে দেখো আমরা এটা শিখে ফেললাম যে আসলে পরমাণুর যে বিভিন্ন শক্তি স্তর আছে তাদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, যথাক্রমে কে দ্বারা, এল দ্বারা, এম দ্বারা, এন দ্বারা। প্রথম যে শক্তি স্তরটা আছে, প্রথম শক্তি স্তরকে আসলে কি কে দ্বারা হচ্ছে কি করা হয়? প্রথম শক্তি স্তরকে প্রকাশ করা হয়, প্রথম শক্তি স্তর। অনুরূপভাবে কি এল দ্বারা দ্বিতীয় কি শক্তি স্তর, তারপর হচ্ছে এম দ্বারা তৃতীয় শক্তি স্তর এবং এন দ্বারা চতুর্থ শক্তি স্তর। এখন দেখো শক্তি স্তরে তো কোনো সমস্যা নেই। এবার যে সমস্যা, যেটা প্রধান সমস্যা, সেটা হলো এই যে ইলেকট্রনগুলা কেন্দ্রে তো প্রোটন এবং নিউট্রন থাকে, তাদের থাকা নিয়ে কোনো ঝামেলা নেই, তারা সবাই কেন্দ্রে থাকে। কিন্তু ইলেকট্রনগুলো আসলে একটা পরমাণুর কি একটাই কক্ষপথ থাকবে না, অনেকগুলো কক্ষপথ থাকবে। তাহলে ইলেকট্রনগুলো আসলে কোন কক্ষপথে বা কত নাম্বার কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? যে আসলে ধরো আমরা যদি বলি সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের হচ্ছে কতগুলা কি প্রোটন থাকে 11টা হচ্ছে কি থাকে ইলেকট্রন থাকে। এখন প্রোটনের তো ঝামেলা নেই, কিন্তু এই ইলেকট্রনগুলা এই প্রথম শক্তি স্তরে কি 11টা থাকবে, নাকি দ্বিতীয় শক্তি স্তরে গিয়ে আরও 3-4টা থাকবে, মানে এইরকম, অর্থাৎ ইলেকট্রনগুলো কীভাবে থাকবে এই শক্তি স্তরে সেটা আমরা শিখব। তো এইটার জন্য দেখো একটা সূত্র দেওয়া আছে তোমাদের। সূত্রটা হলো যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকবে, সেটার জন্য আমরা একটা সূত্র লিখে রাখবো 2n², অর্থাৎ যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা, n হচ্ছে কি কক্ষপথের সংখ্যা। তুমি এই সূত্র দিয়ে কী বের করতে পারবা যে তোমার কত নাম্বার কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে। তো ধরো তুমি যদি প্রথম শক্তি স্তর বের করতে চাও, অর্থাৎ কে শেলে কতগুলো ইলেকট্রন ধরবে, তাহলে তুমি কিভাবে করবা? n এর মান হচ্ছে কত? 1, যেহেতু প্রথম বলছি আমি, তাহলে 2 × 1² কত? 1-এর উপর স্কোয়ার দিলে তো 1, অর্থাৎ 2টা। তাহলে আমরা কি পেলাম যে প্রথম শক্তি স্তরে যদি কি আমরা
এই সূত্র ইউজ করে কি একটু বের করতে চাই যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, তাহলে আমরা পেলাম কি 2টা, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা। অনুরূপভাবে দ্বিতীয় হলে কি 2n², অর্থাৎ 2 × n এর মানে আবার দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ কত 2, তাহলে 2-র উপরে স্কোয়ার দিলে কত হয়ে যাবে 2 × 4 তাহলে কত 8, 8টা। এরকমভাবে আমরা যদি তৃতীয় বের করি, তৃতীয়তে 18, চতুর্থ বের করলে 32 ইলেকট্রনগুলো থাকে। দেখো এটা তো গেল শক্তি স্তর বা অর্থাৎ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস। এবার যেটা আমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে ইংলিশে কি বলা হয় অরবিটাল। ইংলিশে কি বলা হয় অরবিটাল। তাহলে অরবিটাল মানে আসলে কি উপশক্তি স্তর। হ্যাঁ দেখো এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকেই উপশক্তি স্তর বিষয়টা ভালোভাবে বুঝি না, তো আশা করি আজকে বুঝে যাবা। দেখো উপশক্তি স্তর বিষয়টা হলো যে একটা কক্ষপথ, এই যে আমরা বের করলাম শক্তি স্তর, এটা কিন্তু দেখতে এরকম হলেও এরকমভাবে কিন্তু না যে আসলে এরা যে একটাই শক্তি স্তর, একটা শক্তি স্তর কিন্তু একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত হতে পারে। একটা শক্তি স্তর কী করতে পারে, একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত হতে পারে। তাই আমরা একটু জেনে নিই যে আসলে কোন শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে। যদি আমরা প্রথম শক্তি স্তরের কথা একটু চিন্তা ভাবনা করি যে প্রথম শক্তি স্তর অর্থাৎ কে সেলে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে, এটার জন্য কিন্তু একটা আমাদের কি সূত্র ছিল। সূত্রটা হচ্ছে, এবং মনে রাখবা তোমরা উপশক্তি স্তরকে আসলে কী দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তর কী দ্বারা প্রকাশ করা হয়, এল। যেভাবে আমরা কি প্রধান শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করতাম, এরকম উপশক্তি স্তরকে কি এই ছোটো হাতের এল দ্বারা প্রকাশ করে। এবং এলের সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমাদের উপশক্তি স্তরের যে মান এলের মান সেটা কি হবে 0 থেকে n-1 পর্যন্ত। এখন যদি আমরা বলি প্রথম শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারবে বা কতগুলো উপশক্তি স্তর আছে, কিভাবে বের করব, দেখো আমরা এলের মান বের করব এল ইকুয়াল টু, তাহলে দেখো যে মানটা হবে কি 0, এটা থেকে কত পর্যন্ত আমাদের n-1। এবার n এর মান কত, প্রথম শক্তি স্তর অর্থাৎ n এর মান 1, তাহলে কি হবে 1-1 ইকুয়াল টু কত 0 থেকে 1-1 মানে কত 0, অর্থাৎ 0 থেকে 0, তা 0 থেকে 0 কয়টা, একটা। 0 থেকে 0 কয়টা, একটা। অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের একটাই উপশক্তি স্তর থাকতে পারে। বুঝলা না? ঠিক আছে, দেখো পরেরটা। যদি আমরা দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বের করতে চাই, দ্বিতীয় শক্তি স্তর সেম সূত্র, এল ইকুয়াল টু 0 থেকে আমাদের কত n-1, সরাসরি লিখে দিলাম। n এর মান এবার কত হবে 2, অর্থাৎ 2-1। তাহলে দেখো 2-1 যদি আমরা দিই তাহলে কি হবে 0 থেকে কত 2 এর ভিতর থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কয়টা হয়, 2টা। কি একটা 0 আর একটা 1। তার মানে কি আমরা কি পেলাম যে দ্বিতীয় শক্তি স্তরে যদি আমরা উপশক্তি স্তর বের করতে চাই, কয়টা উপশক্তি স্তর, 2টা। একটা হচ্ছে কি 0, একটা হচ্ছে 1। এভাবে যদি আমি তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বের করি তাহলে এল এর মান কি হবে, এল ইকুয়াল টু 0 থেকে কত আবারও 3-1, অর্থাৎ 0 থেকে 3-1 অর্থাৎ কত 2, অর্থাৎ 0 থেকে কত 0 থেকে কত 3 এর ভিতর 3 অর্থাৎ কি 3 এর ভিতরে 1 বাদ দিলে কত থাকে 2, এখানে আমরা লিখে দিই। তাহলে 2 এবার কিন্তু আর কি হবে 0 থেকে 2 আমরা একটু চেষ্টা করি 0, 1, 2। দেখো 0 থেকে 2 এর ভিতরে কিন্তু 1ও আছে, তাহলে আমাদের কয়টা পেলাম আমরা, 3টা, একটা 2টা 3টা। অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আমরা 3টা উপশক্তি স্তর পেলাম। কয়টা উপশক্তি স্তর পেলাম, 3টা উপশক্তি স্তর। অনুরূপভাবে আমরা যদি চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে, এল এর মান 0 থেকে কত 4-1, অর্থাৎ 0 থেকে কত 3। 0 থেকে 3 আমরা এভাবে লিখব 0, 1, 2, 3। কয়টা পেলাম আমরা, একটা 2টা 3টা 4টা। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমরা কি করব, কতগুলো উপশক্তি স্তর থাকতে পারবে, 4টা। একটা 2টা 3টা 4টা। ঠিক আছে, দেখো তাহলে এইগুলা দেখো, এই যে আমরা উপশক্তি স্তরগুলো পাইলাম, এগুলার কিন্তু আবার স্পেসিফিকভাবে নাম আছে। এটা কিন্তু 1 নাম্বার যে শক্তি স্তর ছিল তার মাত্র একটাই উপশক্তি, সেটা হচ্ছে কি শুধু 1। এবং তোমরা মনে রাখবা কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, যদি তোমার হচ্ছে কি
হ্যাঁ, জিরো জিরো মিস্টেক হয়ে গেছে, যে 1 নাম্বার শক্তি স্তর আমরা কি পাইলাম, 0 থেকে 0, অর্থাৎ কি শুধুমাত্র 0, এবং 0কে প্রকাশ করা হয় কি দ্বারা, এস দ্বারা। এগুলাকে যেমন কি কে এল এম এন প্রকাশ করা হইতো, এগুলাকেও কি যে যতগুলো উপশক্তি স্তর আছে সবগুলো উপশক্তি স্তরের কি একটা মান 0কে প্রকাশ করা হয় এস, অর্থাৎ কি প্রথম উপশক্তি স্তরকে এস দ্বারা, দ্বিতীয় উপশক্তি স্তরকে পি দ্বারা, তৃতীয় উপশক্তি স্তরকে ডি দ্বারা, চতুর্থ উপশক্তি স্তরকে এফ দ্বারা। তাহলে 0 যেহেতু প্রথম উপশক্তি স্তর এবং আমরা জানি এটার নাম হচ্ছে কি এস, 1 হলে সেটা হচ্ছে কি পি, তারপরে হচ্ছে কি আবার 0 মানে তো এস, 1 মানে তো পি, এবং তৃতীয় উপশক্তি স্তর যদি কারোর ভিতরে থাকে তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডি দ্বারা প্রকাশ করব। তারপরে তাহলে এটা কি হবে, এস পি ডি এফ, ব্যাস এই তো উপশক্তি স্তর। এগুলাই উপশক্তি স্তর যে তোমার প্রথম শক্তি স্তরে কি একটাই উপশক্তি স্তর থাকতে পারে, শুধু 0, এবং 0কে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। 2 নম্বর শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে, দুটো, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি। এসকে হচ্ছে কি 0, পি হচ্ছে কি 1। 3 নম্বর শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর থাকতে পারে, কয়টা, 3টা, যার প্রথমটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয়টাকে পি, তৃতীয়টাকে ডি। এবং দেখো এই যে আমরা মানগুলো পাচ্ছি, এস এর মান 0, পির মান 1, ডির মান 2, এই মানগুলো কিন্তু তোমরা কি করে নিবা, নোট করে নিবা, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট। আমি একটু সাইটে নোট করে নিচ্ছি। দেখো এস ইকুয়াল টু 0, পি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু কত 2, এবং এফ ইকুয়াল টু কত 3। একটু পরে আমাদের এগুলা কি কাজে লাগবে। তাহলে আশা করি সবাই উপশক্তি স্তর সম্পর্কে তোমরা বুঝে ফেলছো যে উপশক্তি স্তর কিভাবে থাকে, যে প্রথম শক্তি স্তর, তার মানে কি এই যে আমরা যে শক্তি স্তরগুলো যে ভাবতেছি, ধরো এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এই যে আমরা প্রথম শক্তি স্তর, ধরো এটা প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর এর তো কোনো উপশক্তি স্তর নেই, তাহলে কি একটাই, নেই মানে কি আছে একটাই, সে নিজেই। এবার দ্বিতীয় শক্তি স্তরে যেইটা, এর মানে কি আমরা দেখলাম দ্বিতীয় শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে, 2টা, এই একটা, তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা যাবে না যে এই যে একটা কিন্তু না, এর সাইড দিয়ে কি আছে, আরেকটা এরকম কি আছে একদম অতি ক্ষুদ্র, যেটা খালি চোখে কি দেখা যায় না, এরকম কি কাল্পনিক কি আরেকটা কি শক্তি স্তর আছে, অর্থাৎ কি এই 2টা মিলে হচ্ছে কি 2 নাম্বার প্রধান শক্তি স্তর। তার মানে দেখো এরকম যদি আমি কি 3 নাম্বার শক্তি স্তরের কথা চিন্তা করি, সেখানে কি হবে, সে কিন্তু একা না, কারণ 3 নাম্বার শক্তি স্তরে কি আছে, 3টা উপশক্তি। তার মানে কি এই যে এর সাইড দিয়ে কি থাকবে, আরও 2টা কি উপশক্তি স্তর থাকবে, অর্থাৎ এই 3টা লেয়ার মিলে হচ্ছে কি তৃতীয় প্রধান শক্তি স্তর। হ্যাঁ, তাহলে দেখো একটা প্রধান শক্তি স্তর আসলে কি দ্বারা গঠিত হয়, এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকে। এখন দেখো এই যে এতক্ষণ আমরা চিল্লাইলাম যে শক্তি স্তর বা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তোমরা যেন অবাক হবে যে আসলে ইলেকট্রন, এই যে ইলেকট্রনগুলো আসলে প্রবেশ করে, এটা কোনো প্রধান শক্তি স্তরে প্রবেশ করে না, এটা কিন্তু কি এই যে একাধিক কি উপশক্তি স্তর আছে না, এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কি করে, প্রবেশ করে। হ্যাঁ, অর্থাৎ একটা প্রধান শক্তি স্তরে যতগুলো উপশক্তি স্তর আছে তাদের মোট যে ইলেকট্রন সংখ্যা হবে সেটাই হবে কি ওই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এটা একটু আমি পরে বুঝাচ্ছি। তার আগে একটু দেখো এই যে উপশক্তি স্তর ছিল, এখন আমরা শিখবো কোন উপশক্তি স্তর, অর্থাৎ কি যে এস একটা উপশক্তি স্তর, পি একটা, আর একটা কি আছে ডি, এবং কি এফ। এখন আমরা দেখব কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ। এখন আমরা যেটা শিখবো যে এই যে এস পি ডি এফ এবং এইগুলা যে উপশক্তি স্তর, এখানে কোন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন যাবে সেটা আমরা শিখবো। দেখো কিভাবে করা যায় এটার জন্য, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন যে যায় কতগুলা ধরতে পারে সেটার জন্য আমরা একটা সূত্র করছিলাম 2n², এবং এখন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধরবে সেটারও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 × 12+1। এই সূত্র দিয়ে আমরা একটা উপশক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা কোন সূত্র দ্বারা করব, 2 × 12+1। ধরো আমি বললাম যে প্রথম উপশক্তি স্তর অর্থাৎ কি এসে কতগুলা ইলেকট্রন ধরতে পারবে, অর্থাৎ প্রথম উপশক্তি স্তর এসে কতগুলা ইলেকট্রন থাকতে পারবে। দেখো তাহলে বসাও একটু, 2 × এল এর মান এস, আমরা জানি এই যেগুলো হচ্ছে এল এর মান, এগুলো হচ্ছে এল এর মান। তাহলে দেখো এস কত, 0+1, তাহলে কি হবে 2 × এটার সাথে গুণ করলে তো 0 হবে, 0 আর 1 যোগ করলে কত 1 = কত 2। অর্থাৎ
আমরা জানি এসে অর্থাৎ প্রথম উপশক্তি স্তর এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরতে পারবে। তাহলে আমরা যদি বলি আমরা পি উপশক্তি স্তর, পিতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারবে? দেখো পির ক্ষেত্রে তাহলে কি একই সূত্র, কিভাবে করব আমরা 2 ইন্টু, এবার দেখো এল এর মান এবার কত, পি হলে এল এর মান হচ্ছে কত 1 প্লাস এর সাথে কি আরও 1, তাহলে দেখো 2 ইন্টু 2 একে 2, 2 আর একে কত হয় 3, অর্থাৎ কত 6টা। তাহলে দেখো আমরা কি পাইলাম, পির জন্য পাইলাম 6টা, এস এর জন্য পাইলাম কত 2টা। তাহলে ডি বার আমরা শিখবো কি, যে ডিতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে, কোথায় ডিতে, একই সূত্র, সেম সূত্র ইউজ করবা তোমরা 2 ইন্টু 12 প্লাস 1। দেখো 2 ইন্টু অর্থাৎ 2L, 2-র মানটা কত, এল এর মানটা কত, এবার এল এর মানটা হচ্ছে তোমার, দেখো এখানে লিখে দিছি, এগুলো তো সব এল এর মান, ডির জন্য এল এর মান হচ্ছে কত 2 প্লাস 1, বা কত হয় একসাথে লিখে দিই আমরা, একটু একবারে করে দিই, 2 দ্বিগুণে 4, 4 আর আগে কত হয় 5, অর্থাৎ কত 10। তার মানে ডিতে সর্বোচ্চ, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে কয়টা, 10টা। তারপরে কোনটা আছে লাস্ট, যেটা আছে কি এফ এ, দেখো এফ এর মান কত 3, এফ এর এল এর মান কত 3, তাহলে কতগুলো ইলেকট্রন ধরতে পারবে, একই সূত্র 2 ইন্টু 12 প্লাস 1, বা 2 ইন্টু এল এর মান কত 3 প্লাস 1, অর্থাৎ 2 ইন্টু 3 দ্বিগুণে 6 এর আগে কত 7, একবারে লিখলাম, তাহলে কত হয় 14। ব্যাস, এই হচ্ছে তোমাদের কি কিভাবে কোন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধরতে পারবে। তাহলে আমরা কি দেখলাম, যে আসলে আমাদের কি যে অর্থাৎ এফ উপশক্তি স্তর আছে, এফ ইলেকট্রন ধরতে পারবে কয়টা, সর্বোচ্চ 14টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে 10টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে কয়টা 6টা, এসে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে কত 2টা। এখন যেটা বোঝার বিষয়, যে এই যে আমরা উপশক্তি, এতক্ষণ যে আমরা শক্তি স্তর উপরে চিল্লাইলাম, আসলে ইলেকট্রনগুলো কোনো শক্তি স্তরে যায় না, ইলেকট্রনগুলো মূলত কি এই যে বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো যায়। এবং মনে রাখবা তোমরা যে একটা প্রধান শক্তি স্তরে মোট যতগুলো ইলেকট্রন আছে, ওই মোট অর্থাৎ কি মোট যতগুলো উপশক্তি স্তর আছে, এই মোট উপশক্তি স্তরের যে মোট ইলেকট্রন থাকবে তাদের সংখ্যাটাই আসলে কি ওই প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা। কীরকম দেখো, যদি আমরা বলি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরে কয়টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 8টা, যেটা আমরা এই সূত্র দিয়ে যদি আমরা বের করি। এখন এটার ক্ষেত্রে আমরা একটু মিলানের চেষ্টা করি, যে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর ছিল, 2টা, একটা হচ্ছে কি ছিল এস, একটা পি। যেহেতু দ্বিতীয়, তা আমরা কি লিখবো 2 নাম্বার, অর্থাৎ 2s 2p। এই 2s এও হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তরের কি প্রথম উপশক্তি স্তর, এবং 2p এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তর। এবং আমরা জানি এসে ইলেকট্রন ধরে কয়টা, এসে ইলেকট্রন ধরতে পারে কয়টা, 2টাই, যে মাত্রই আমরা শিখছি, কই জানো, এই যে এসে ইলেকট্রন ধরে 2টা, পিতে ইলেকট্রন ধরে কয়টা 6টা, তার মানে কত 2p 6। এখন আমরা বলছিলাম যে একাধিক উপশক্তি স্তর থাকলে তাদের যে ইলেকট্রন সংখ্যার যোগফল, দেখো 2 আর 6 যোগ করলে কত হয়, 6 আর 2 8, সেটাই হবে কি ওই দ্বিতীয় প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যার সমান। তাহলে মোট ইলেকট্রন কত 8, দেখো মিলে গেছে না। অনুরূপভাবে তুমি যদি তৃতীয়টা বের করো, তাহলে তৃতীয়র ক্ষেত্রে কি হবে 3s 3p, আর হচ্ছে কি 3d, এসে কয়টা 2টা, পিতে কত 6টা, দিতে 10টা, যোগ করো, যোগ করলে কত 2 আর 6 কত হয় 8, 8 আর 10 কত 18, অর্থাৎ তৃতীয় যে তোমার কি প্রধান শক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরগুলোর মোট ইলেকট্রন সংখ্যা 18, যেটা তার কি তৃতীয় প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার কি সমান। তাহলে তোমরা কিন্তু এইটা সবাই মনে রাখবা, যে ইলেকট্রনগুলো কখনোই কি প্রধান শক্তি স্তরে যায় না, ইলেকট্রনগুলো কোথায় যায়, ইলেকট্রনগুলো যায় হচ্ছে কি উপশক্তি স্তরে। এবং একটা পরমাণুর উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে কি তার প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। এই তো ছিল আজকের মতো উপশক্তি স্তর এবং শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। দেখো ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি কথা বলবো আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।